এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। ও এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। কেন যে অসংকোচে অন্ধ গানের কলি পাখার ব্লেডের তালে সোজাসুজি কথা বলি। আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাটছো আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ। আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ, আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ। তোমার গানের সুর। বাসর সজ্জায় সজ্জিত রুম। বর বিছানার উপরের ঝুলানো ফুলগুলো ছিঁড়ে খাটের উপর সাজানো ফুলগুলো ছড়িয়ে ছিটিয়ে খাটের স্ট্যান্ডে আছোয়া হয়ে আছে। এই প্রথম কোনো বাসরে বউয়ের আগে বর বসে আছে। বর বেশে বসে থাকা শ্রাবণের আগে মাথা ফেটে যাচ্ছে। কখন আসবে স্নিগ্ধা, আর কখন সে খুব করে ধরবে। কিন্তু তার সেই আশায় এক বালতি পানি ঢেলে স্নিগ্ধা এলো রাত 1টায়। শ্রাবণ ঘুমিয়ে পড়েছে ততক্ষণে। স্নিগ্ধা রুমে ঢুকতে না চাইলেও পিছন থেকে কেউ একজন ধাক্কা দিয়ে উঠল। রাগী চোখে পিছন ফিরে একবার চোখ রাঙিয়ে চেয়ে দেখল শ্রাবণের বোন শিলা হাসাহাসি করছে। ওদের দিকে তেড়ে আবার শ্রাবণের কথা মনে পড়ে গেল। একবার যদি জেগে যায় তাহলে আস্ত রাখবে না তাকে। আস্তে করে দরজাটা টেনে দিয়ে রুমের ভেতরে ঢুকে পড়ল সে। মেয়ের ভারী সাজ, পুরো শরীর চুলকোচ্ছে, বিরক্তও লাগছে খুব। আলমারি খুলে নর্মাল একটা 3 পিস নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। শাওয়ার নিয়ে রুমে ঢুকিয়ে ভেজা চুলগুলোকে টাওয়াল দিয়ে মুছে খাটের কোণে শুয়ে থাকা শ্রাবণের দিকে চেয়ে রইল। একবার যদি জেগে থাকতো তাহলে যে কী অবস্থা করত ভেবেই হাসি পাচ্ছে। স্নিগ্ধা টুপ করে শ্রাবণের অন্য পাশে শুয়ে পড়ল। কিছুক্ষণ শুয়ে থাকার পরই ঘুম চলে আসলো তার। এ পাশ থেকে ওপাশ ফিরতেই শক্ত কিছুর সঙ্গে মাথায় বাড়ি খেল শ্রাবণ। বিরক্তিতে ভ্রু কুঁচকে উঠতেই চোখ খুলেই দেখতে পারল স্নিগ্ধার মুখ। খাটের উপর থেকে উঠেই দিল এক চিৎকার, স্নিগ্ধা, স্নিগ্ধা। স্নিগ্ধা বলেই আরেক পাশে ফিরে গেল। এত সকাল সকাল সে ঘুম থেকে সহজে উঠে না। যত যাই কিছু হোক উঠবেই না। শ্রাবণ দাঁতে দাঁত চেপে স্নিগ্ধার মাথায় টোকা মারল। 1 বার 2 বার 3 বার। স্নিগ্ধা ঘুমের ঘোরে শ্রাবণের হাত ধরে বলে উঠল, উফ বাবা, একটু ঘুমোতেও দিবে না তোমরা? বিয়ে করেছি বলে কি শান্তিতে ঘুমোবো না? চোখ বন্ধ করেই শ্রাবণের হাত জড়িয়ে ধরল। শ্রাবণ তার হাত হ্যাচকা টান দিল। স্নিগ্ধা হুড়মুড় করে উঠে পড়ল। উঠেই দেখল শ্রাবণ তার দিকে চেয়ে আছে। শ্রাবণ তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। স্নিগ্ধা শ্রাবণের হাতটা ছেড়ে উঠে গেল। তুই এই রুমে আসলি কখন? তুমি যখন ঘুমিয়েছিলে তখন। স্নিগ্ধা স্বাভাবিকভাবেই বলল কথাটা। আমি ঘুমিয়ে থাকা অবস্থায়? জি, আপনি যখন ঘুমিয়েছিলেন সে সময় আমি এসেছি। শ্রাবণ চোখ গরম করে চেয়ে আছে। স্নিগ্ধা বিছানা ছেড়ে উঠে পড়ল। শ্রাবণের পাশ কাটিয়ে রুম থেকে বের হওয়ার আগেই শ্রাবণ স্নিগ্ধার হাত ধরে ফেলেছে। কাল দাদুকে নিষেধ করলি না কেন বিয়ের ব্যাপারে? তুমি করলে না কেন? তুমি যদি পুরুষ মানুষ হয়ে দাদুর ভয়ে কাচুমাচু করে রাজি হতে পারো, আমি হলে দোষ কি তাহলে? তোকে কে বলেছে আমি রাজি হয়েছি? তোর মতো কালীকে কে বিয়ে করে বলতে পারিস? আসছে আমার নবাব পুত্র। তুই কোন নবাব রে? কোন জমিদারের নাতি তুই? হারামজাদা দাদুকে গিয়ে বলার মুরদ নাই, সে আসছে আবার আমাকে শাসাতে। শ্রাবণ তেতে উঠল। অসভ্য মেয়ে আবার কেমন চিৎকার করছে। শ্রাবণ উঠে গিয়ে স্নিগ্ধার হাত চেপে ধরল। দরজা খুলতে নিলেই স্নিগ্ধা তার বুকে ধাক্কা দিয়ে বলে উঠল, সিনেমা পাইছিস? সিনেমা? আমাকে এসে বলবি স্নিগ্ধা আমি তোকে পছন্দ করি না, আমি তোর সঙ্গে থাকতে পারবো না, আমাকে জোর করে দাদু বিয়ে দিয়েছে, আমি মানি না বলবি? এগুলোই তো বলবি তাই না? শ্রাবণ ব্যাককেল হয়ে চেয়ে আছে স্নিগ্ধার দিকে। স্নিগ্ধা আরেকটা ধাক্কা দিয়ে বলল, এসব নাটক করবি তো কানের পট্টি ছিঁড়ে দিব, দাঁত ভেঙে বসিয়ে দিব। অসভ্য কোথাকার। বিয়েতে যখন কবুল বলেছিস তখন কি
মুখের মধ্যে তালা দিয়ে রেখেছিস? শ্রাবণ স্নিগ্ধার কথায় কি জবাব দিবে ভেবে পাচ্ছে না। স্নিগ্ধার কথায় তার মুখ যেন পুরাই বন্ধ। শোন, বেশি বাড়াবাড়ি করলে আগে যেমন তোর লুঙ্গি ধরে পেঁচিয়ে দিতাম আর তুই হাঁটতে গেলে ধপাস করে পড়তি, এখন তার থেকেও বড় কিছু করব। কথাটা কানে কানে বলেই চলে যেতে চাইলে শ্রাবণ হাত ধরে ফেলল। স্নিগ্ধার হাত ধরে বলে উঠল, শ্রাবণ কিন্তু এখন আর ছোট্ট শ্রাবণ নয়। তুই ধরবি আর আমি চেয়ে থাকবো। দেখা যাবে। দেখা যাবে। শ্রাবণ আর স্নিগ্ধা দুজনের মধ্যে যুদ্ধ বেশ ভালোই লেগেছে। সেই যুদ্ধের আর তর্কের শব্দ যে বাহিরে শোনা যাচ্ছে তা দুজনের একজনও জানে না। বাহিরে শ্রাবণের ভাই রঙ্গন এসেছিল বড় ভাই শ্রাবণকে ডেকে দিতে। সব ভুলে গেছে সে তাদের ঝগড়া শুনেই। বাহির থেকে রঙ্গন সব শুনে দৌড়ে চলে গেল দাদুকে জানাতে। দৌড় দিতে গিয়ে বেচারা ওয়ালও দেখেনি। ঠাস করে ওয়ালে পা বাজিয়ে পা তার ব্যথা করছে। সব ব্যথাকে ফেলে সে ছুটল দাদুকে জানাতে। রঙ্গন যেখানেই ঝগড়া হোক বা বিবাদ, এখান থেকে ছুটে ওখানে খবর পৌঁছে দেওয়ার কাজটা সে ভালোই পারে। দাদুর রুমে গিয়ে দেখল তিনি অত্যন্ত গর্বের সঙ্গে আত্মীয়দের সঙ্গে বলাবলি করছেন নাতি নাতনিদের কথা। নাতি আর নাতনি জগৎ জোড়া। নাতনি যেমন ভালো, নাতিও হাজারে একটা মাত্র ছেলে। রঙ্গন দৌড়ে এসে দাদুর সামনে দাঁড়ালো। হাঁসফাঁস করতে করতে বলে উঠল, দাদু, আহ, ও বাবারে। কি কি হয়েছে? দাদু, ইস, ব্যথা করছে। কোথায়? দাদু, শ্রাবণ ভাই। কি শুরু করেছো? কথা বলছি, দেখছো না? একবার বলো দাদু আহা, একবার বলো ব্যথা করছে, আর একবার বলো দাদু শ্রাবণ ভাই। স্পষ্ট কথা বলতে পারো না? স্পষ্টভাবে কথা বলো। জাহির সাহেব, পরে কথা বলছি। রঙ্গনকে ইশারা করলেন বলতে। দাদু, শ্রাবণ ভাইয়া আর স্নিগ্ধা ভাবি রাগারাগি করছে। দাদু রেগে গিয়ে বললেন, এক্ষুনি আসতে বলো দুজনকে। রঙ্গন দুজনকে তাড়াতাড়ি করে ডাকতে চলে গেল। ড্রয়িং রুমে মাথা নিচু করে বসে আছে শ্রাবণ আর স্নিগ্ধা। পাশে দাদু, শ্রাবণের বাবা শাহজাহান খান, চাচা সাজ্জাদ খান, আর তাদের সামনে মাথা নিচু করে বসে আছে শ্রাবণ। দাদু চায়ের কাপটা টেবিলে রেখে দিলেন। শ্রবণ, কি শুনেছি তোমার নামে এগুলো? তুমি নাকি স্নিগ্ধাকে বকেছো? দাদু, আমি ওকে মেনে নিতে পারবো না। চুপ, বেয়াদবের মতো মুখের ওপর কথা বলছো। কি সমস্যা স্নিগ্ধার মধ্যে? দাদু, ওর বয়স মাত্র 16, 15 থেকে 16তে সবে মাত্র পা দিয়েছে, খুব ছোট। তারপর আমার সঙ্গে মানায় না। এতে কোনো সমস্যা হয় না। তুমি কি ভুলে গেছো ওর বাবার আর আমাদের ওয়াদা? দাদু, ফুপা তখন মৃত্যুশয্যায় ছিলেন, তখন আপনি এই কথা বলেছিলেন। এখন শ্রাবণের কথা শুনে এবার আর চুপ থাকতে পারেননি। তার বাবা বলে উঠলেন, খামোশ, এত বড় স্পর্ধা তোমার? তুমি যদি ছোট হতে না, তোমাকে চাপকে সিধে করে দিতাম। হতচ্ছাড়া বাদর ছেলে। বাবা, আমি তো ভুল কিছু বলিনি। তোমরা একটু ভেবে দেখো, আমি ওকে নিয়ে কি করে সংসার করব? কি আছে ওর মধ্যে? স্নিগ্ধা শ্রাবণের পাশে ছিল। শ্রাবণের সঙ্গে দাঁড়িয়েছিল বলে দুজনের হাত একসঙ্গে ছিল। স্নিগ্ধা শ্রাবণের হাতে একটা জোরে চিমটি কেটে দিল। শ্রাবণ স্নিগ্ধার দিকে চোখ রাঙিয়ে চাইতেই স্নিগ্ধা কেঁদে উঠল। নানা ভাই, আমি ওর সঙ্গে থাকবো না। কেন? কি সমস্যা? কি করে ভুলে গেছো সব তোমরা? নানা ভাই, ও সময় আমরা দুজন খুব ছোট ছিলাম। তোমাদের স্পর্ধা আর বেয়াদবি দেখে আমি অবাক হচ্ছি। এর শাস্তি তোমাদের পেতেই হবে। কি ভেবেছো এভাবে ছেড়ে দেব দুজনকে? কখনোই না। সেকেন্দার আলী খান আর যাই হোক, অন্যায় আর বেয়াদবি ক্ষমা করে না। এই স্পর্ধার জন্য তোমার শাস্তি হিসাবে দুজনকে একসাথে থাকতে হবে। নানা ভাই, প্লিজ এমনটা করো না। আমার কথাটা শোনো। শ্রাবণ ভাই আর আমি তখন খুব ছোট ছিলাম। বাবাও তখন খুব অসুস্থ ছিল। সেই মুহূর্তে তোমরা রাজি হয়েছো বলে এখন আমাদের বিয়ে দিয়ে এক করে রাখতে পারো না। আমি মানছি আমার বাবা নেই, মা নেই, বোন নেই, তাই তোমরা আমাকে আগলে রাখতে শ্রাবণ ভাইয়ের সাথে বিয়ে দিয়েছো। কিন্তু এটাও তো ভাবতে হবে যে সুখের জন্য তোমরা আমাকে শ্রাবণ ভাইয়ের সাথে বিয়ে দিয়েছো, সেই দাম্পত্য জীবনে যদি আমরা সুখী না হই, আজ দুজন না হয় একসঙ্গে থাকলাম, তোমাদের কথা রাখতে বাধ্য হয়ে থাকলাম, ভবিষ্যতে যদি আমরা আলাদা হয়ে যাই? যত বড় মুখ নয় তত বড় কথা। লাই দিয়ে দিয়ে তোমাকে মাথার ওপর উঠিয়ে ফেলেছে সবাই। আমাদের ওপর কথা বলছো তুমি? এত কথা যেহেতু বলছো, তাহলে শুনো, শ্রাবণের সঙ্গে তুমি কালকে মধ্যে ঢাকা যাচ্ছ।
শ্রাবণ, আমি যদি শুনি তুমি ওর সঙ্গে কোনো খারাপ আচরণ করেছো, তোমাকে আমি বাড়ি থেকে বের করে দেব। এই বাড়ির দরজা দুজনের জন্য সারা জীবনের জন্য বন্ধ। তোমার পড়াশোনা থেকে শুরু করে তোমার থাকা খাওয়া সব বন্ধ। বাড়ি থেকে টাকা নিয়ে বন্ধুদের সঙ্গে ফুর্তি করা বন্ধ হয়ে যাবে তোমার। শ্রাবণ চমকে গিয়েছে দাদুর কথায়। স্নিগ্ধার দিকে রাগী চোখে তাকাতেই স্নিগ্ধা একটা হাসি দিল, যদিও সেটা সবার আড়ালে। শ্রাবণ স্নিগ্ধার দিকে তাকিয়ে শুনতে লাগলো সব। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। আর স্নিগ্ধা, তোমাকে ও বলে রাখছি, তুমি যদি এই সম্পর্ক না রাখো তোমাকেও আমি জায়গা দিব না। স্নিগ্ধা মনে মনে ভাবছে না রাখলেই ভালো। সে তার ফুফু মনি প্রীতিদার কাছে চলে যাবে। স্নিগ্ধা কিছু বলার আগেই শ্রাবণ বলে উঠল, আমি রাজি তোমাদের কথায়। শ্রাবণের কথায় স্নিগ্ধা অবাক হয়ে গেল। কি বলছে সে? এই তো কিছুক্ষণ আগেই দুজন ঝগড়া করলো, একসঙ্গে থাকবে না, আর এখনই মত বদলে ফেলেছে। দাদু, আমি স্নিগ্ধার সঙ্গে থাকবো, তোমরা চিন্তা করো না, ওকে নিয়েই থাকবো। এই তো কিছুক্ষণ আগে বললে ওর সঙ্গে থাকা সম্ভব না। বাবা, আমি বলেছিলাম ঠিকই, কিন্তু পরে মনে হলো দাদুর কথাটা মেনে নিয়ে দেখি কি হয়। ভেরি গুড মাই সন, ইটস গুড ডিসিশন ফর ইয়োর লাইফ। অপরদিকে স্নিগ্ধা ভাবছে শ্রাবণ কেন এমন করলো। এত সহজে তো দুজন কখনোই মিলে না। আজ এত সহজে দাদুর কথা শুনে তাকে নিয়ে সংসার করতে চাইছে। তোমরা এখন যেতে পারো। আর শুনো শ্রাবণ, কালকের মধ্যে তুমি ওকে ঢাকায় যাবে। সেখানে তোমাদের দেখে রাখবে সাজ্জাদ খান। সাজ্জাদের বাড়িতে দুজন থাকবে। কি বলেছি বুঝতে পেরেছো? শ্রাবণের মাথায় যেন বাজ পড়ল। স্নিগ্ধা যাবে তার সাথে? এই মেয়ে তো তাকে এমনিতেই জ্বালিয়ে মারে। শাস্তির ভয়েই তো সে রাজি হলো। এখন দুজনকে সে আবারও একসাথে থাকতে হবে। দাদু, ও কেন যাবে শুধু শুধু? ও যাবে, তোমার সাজ্জাদের কাছে থাকবে। স্নিগ্ধার সব দায়িত্ব তোমার উপর। ঠিক আছে দাদু। যাও এখন। দুজনে মিলে যার যার রুমে চলে এলো। স্নিগ্ধা রুমে ঢুকেই শ্রাবণের সামনে রাগী চোখে তাকিয়ে বলল, এটা কি হলো? কোনটা? বুঝতে পারছিস না তুই? কেন বললি আমরা একসাথে থাকবো? আরে, ওটা তো দাদুর শাস্তির কথা শুনে। তুই ভাব, আজ যদি আমি ওই কথাটা বলতাম, দাদু আমাকে আর তোকে বাড়ি থেকে বের করে দিত, তখন আমরা কি করতাম? তুই মাত্র মাধ্যমিক দিয়েছিস, আর আমি গ্র্যাজুয়েশনও কমপ্লিট করতে পারিনি। কোথায় যেতাম আমরা বলতে পারিস? স্নিগ্ধা শ্রাবণকে ধাক্কা দিয়ে বলল, তোর জন্য আমার কানাডা যাওয়ার পথ বন্ধ হয়ে গেল। রিদিতা ফুপি আমাকে বলেছিল আমাকে নিয়ে কানাডা চলে যাবে, আর আজ তোর বোকামির জন্য আমার সব প্ল্যান স্পয়েল হয়ে গেল। তুই শুধু তোর নিজের একার কথাটা ভাবলি স্নিগ্ধা, একবার আমার দিকটা ভাবলি না? আমি যেটা ভেবেছি সেটাই ঠিক। তুই একবার ভাব, আমরা এখনো নিজের পায়ে দাঁড়াতে পারিনি, সেই জায়গায় কিভাবে দাদুর কথা অমান্য করি। তুই এখন এই মুহূর্তে এখান থেকে যাবি। আমি তোর কোনো কথা শুনতে চাই না। বোঝার চেষ্টা কর। স্নিগ্ধা হাত উঁচু করতেই শ্রাবণ রুম থেকে বেরিয়ে গেল। খুব ছোটবেলা থেকেই দুজনেই বাড়িতে এলে কখনোই একসাথে থাকতো না। দুজনে ঝগড়া বাঁধিয়ে দিত। স্নিগ্ধার মা মারা যায় একটা দুর্ঘটনায়। তার কয়েক বছর পর পরই স্নিগ্ধার বাবাও মারা যায়। মারা যাওয়ার আগে শ্বশুরের হাতে ধরে বলে গিয়েছিলেন তার ছোট্ট মেয়েটিকে যেন তিনি দেখে রাখেন, আর যদি বিয়ে দেন তবে এই বাড়ির ছেলের বউ হিসেবেই যেন তাকে রেখে দেয়। তার মতে দাদুর বাড়ির লোকজন থেকে নানুর বাড়ির লোকজন তাকে আগলে রাখবে। স্নিগ্ধার বাবা মারা যাওয়ার পর সত্যি কখনোই তার নানা ভাই আর মামারা তাকে কখনোই এতিমের নজরে দেখেনি। সবসময় তাকে এই বাড়ির মেয়ে হিসেবে আগলে রেখেছিল। স্নিগ্ধা তার বাবার ছবিটা কোলে নিয়ে দেখতে লাগলো আর বলল, চলে গেলে তো গেলে, একদম দুইজনেই চলে গেলে। একবার ভাবলে না এই অবাগের কথা? কেন আমায় জন্ম দিলে যদি একা করেই রেখে যাও? খুব কি অপরাধ করেছিলাম? স্নিগ্ধার গাল বেয়ে পানিগুলো ঝরঝরিয়ে পড়ছে। সেগুলোকে মুছে বলল, যখন ওই নীল আকাশে যাব না, তোমাদের সঙ্গে আর কথা বলবো না। ওই পারে দুজনে মিলে তখন আঙুল চুষো, আর আমি তোমাদের কাঁচকলা দিব। ছি স্নিগ্ধা, কি বলছিস এগুলো? মুখেও আনতে নেই এগুলো মা। তুই কেন চলে যাবি? এগুলো বলতে নেই মা। নানা ভাইয়ের উপর রাগ করে মৃত্যু নিয়ে কথা বলছিস। মামি, আমি ওনাদেরকে বলেছি, এই যে আমাকে একা ফেলে দুজন চলে গিয়েছে, আমিও যখন উপরে যাব আমি ওদের সাথে কথাই বলবো না।
স্নিগ্ধার ছোট মামি তাকে বুকে টেনে কপালের চুলগুলো সরিয়ে আদর করে বললেন, আমার মেয়ের কারোর সঙ্গে কথা বলতে হবে না, আমি আছি না। আমি আমার মেয়েটাকে দেখে রাখবো। তুই জানিস না তোর কিছু হলে তোর এই মায়ের কষ্ট হবে। আমার তো তুই ছাড়া কেউ নেই। তুইও যদি চলে যাস আমি কি করব? আমার মতো নিঃসন্তানের তো তুই সব। কে বলেছে তুমি নিঃসন্তান মামি? তোমার কাছ থেকে আমি যে গন্ধ পাই, মামা গন্ধ মামি, এই গন্ধ যে একজন মায়ের কাছ থেকেই পাওয়া যায়, তুমি জানো না? আবেগে পুষ্পিতার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সেই চোখের পানিগুলোকে মুছে স্নিগ্ধার কপালে গালে অজস্র চুমু দিতে লাগলেন তিনি। পুষ্পিতাকে কেউ দেখলে বলবে এই যেন পূর্ণ জননী। পরম মমতায় স্নিগ্ধাকে বুকে আগলে রেখেছেন তিনি। সাজ্জাদ সাহেব এসেছিলেন স্নিগ্ধার সঙ্গে কথা বলতে। এসেই দেখলেন তার সহধর্মিনী এখানে এসে আবার কাঁদছে। উফ, এই বউটাকে নিয়ে সে আর পারে না। সবসময় তার চোখে পানি থাকবেই। মেয়ে মানুষের এই এক সমস্যা, সারাদিন কোনো কিছু হলেই শুধু কেঁদে কেটে ভাসিয়ে দেয়। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? কি ব্যাপার, তুমি এখানে কি করছো? আর ভাগ্নি, তুমি সরি, এখন তো আমাদের বাড়ির বউ, তা তুমি এখানে কেন বৌমা? শাশুড়ি আর দাদি শাশুড়ির সঙ্গে দেখা করে আসো, কাল তো আবার ঢাকায় ফিরিতে হবে। এখন কথা বলে আসো। তোমার কি সব জায়গায় মজা করতে হবে? ওমা, মজা করলাম কোথায়? ও তো বৌমা হয় আমাদের, তাই না? বৌমা, যাও এক কাপ চা বানিয়ে আনো। এই খবরদার, তুমি আমার মেয়েকে চা বানাতে বলবে তো? এই তুই যাবি না? আমি বানিয়ে নিয়ে আসছি। বলেই চা বানাতে চলে গেলেন তিনি। ওমা, তুই কাঁদছিস? সর্বনাশ করেছে। এতবার চোখের জল ফেললি কি করে? তোমারও মা ডায়লগ থেকে কমই চোখের পানি ফেলি। ওমা, তাই নাকি? তা মামনি, কান্নাকাটি একটু বন্ধ করো। তোমার নানা যা করছে তোমাদের ভালোর জন্যই করেছে মা। আমি জানি না মামা। না জানলেও তোমাকে জানাতে হবে। তুমি সবাই জানো আমরা এখন কি একটা পরিস্থিতিতে। বাবা কখনো কোনো ওয়াদা খেলাপ করে না, ওয়াদা ভঙ্গ করা কখনোই তিনি পছন্দ করে না। তাই তিনি তোমাদের সম্পর্ক ভাঙতেও দিবে না। আশা করি আমার আদুরের ভাগ্নিও আমাদের বাড়ির নববধূ হিসেবে বলবো অহেতুক সম্পর্কটা ভাঙনের দিকে নেওয়ার চেষ্টা করবে না। চায়ের কাপ নিয়ে স্নিগ্ধার রুমে প্রবেশ করলেন পুষ্পিতা। স্বামীর উদ্দেশ্যে এক কাপ চা এগিয়ে দিয়ে বলে উঠলেন, তোমার কি কাজ নেই আজ? চমকে উঠে পুষ্পিতার দিকে তাকালেন সাজ্জাদ সাহেব। তা কেন হবে না? তো চা খেয়ে কাজে যাও, আমি আমার মেয়ের সঙ্গে কিছু কথা বলবো। পুষ্পিতার মুখে এমন কথা শুনে কিছুক্ষণ চেয়ে রইলেন সাজ্জাদ সাহেব তার দিকে, তারপর উঠে চলে গেলেন। পুষ্পিতার এখন এমনই দশা, তার সামনে যদি একটা ছোট বাচ্চা এনে দেয় সে সারাদিন সেই বাচ্চা নিয়ে পড়ে থাকবে। স্নিগ্ধা তার কাছে থাকলে মনে হয় দুনিয়ার কিছুই তার লাগবে না। দীর্ঘ 10 বছরের সংসার তাদের। প্রথম অবস্থায় এমন ছিল না পুষ্পিতা, খুব সংসারী ছিলেন তিনি। সংসার জীবনের 10 বছরেও যখন কোনো সন্তান জন্ম নেয়নি তখন থেকেই পুষ্পিতা কেমন হয়ে গেছে। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। পুষ্পিতা এমন বদলে যাওয়া তার ভালো লাগে না, খুব ইচ্ছে করে তাকে আগের মতো দেখতে। ফোনে কথা বলছেন স্নিগ্ধার শাশুড়ি নাজমা বেগম। স্নিগ্ধাকে তিনি আদর করেন, মেয়েটাকে তার ভীষণ ভালো লাগে, কিন্তু তা সম্পূর্ণ ভাগ্নির নজরেই। কিন্তু শ্বশুর আর শাশুড়িকে বলতে পারেননি এইসব কথা, চুপ করে সব শুনেছেন। তাই তিনি এখন তাদের সবার উপর রেগে আছেন। বোনের সঙ্গে কথা বলছেন তিনি, নাক টেনে টেনে কেঁদে কেঁদে বলছেন, শ্রাবণের বাবাকে কত করে বললাম স্নিগ্ধার সাথে বিয়ে দিও না, মেয়েটাও ছোট, ছেলেটাও কত ছোট, এখনো নিজের পায়ে দাঁড়াতে পারলো না। তা নয় মেয়েটাকে আমার ছেলের ঘাড়ে চাপাইতে হবে। জানো আপা, শ্রাবণীর বাবার সঙ্গে এই নিয়ে কথা বলায় সে কি বলেছে? কি বললো সে? কি বলবে? আমি এই কথা বলতেই আমাকে বলে উঠলো, দোহাই লাগে বিবি, আর যাই বলো বাবার বিরুদ্ধে কিছু বলো না। তুমি তো চেনো বাবাকে, বাবা এক কথার মানুষ আর একরুখা মানুষ। শাহজাহান কিছুই বলল না। তুমি তো জানোই ও বাইরে রাগারাগি করে জোর গলায় চিৎকার করলেও বাবার সামনে মিনি বিড়াল হয়ে যায়। আরে তুই যেমন তোর জামাইও তেমন। কত করে বললাম সংসারের বড় বউ তুই, একটু শক্ত হ, হাল ধর না, একদম ছেড়ে দিলি। কি বোকা তুই,
পুরুষ মানুষকে ভয় পাস? মোবাইল ফোনের স্পিকার থেকে শোনা যাচ্ছে দৈত্যাকার কণ্ঠে তার দুলাভাই বলছে। নাসিবের মা, তোমার এত বড় সাহস! তুমি নাসিবকে আমার অগসরে 200 টাকা দিছো? পাশ থেকে নাজমা বেগমের বড় বোন অত্যন্ত ছোট স্বরে বলে উঠলেন। রাখি রে নাজমা, তোর দুলা ভাই আবার টিভির রিমোট হারিয়ে ফেলেছে। নাজমা বেগম বলে উঠলেন। হ্যাঁ যাও, দুলাভাইয়ের রিমোট খুঁজে দিয়ে আসো। বলেই নিজেই বলতে লাগলেন। আপা, তোমার আর বড় বড় কথা গেল না? পানের বাটা নিয়ে বসেছে স্নিগ্ধার নানু। বুড়ো বুড়ি দুজন একসাথেই বসেছে। বুড়োর এখনো তেজ কমেনি। বড্ড অদ্ভুত ব্যাপার হলো, এত রাগী হওয়ার পরও তার ছেলে মেয়ে কেউই তার মতো হয়নি। সবগুলো কেমন তার মতো হয়েছে। বড়জনের রাগ হলো লোক দেখানো, ভিতরে কিছুই নেই। ছোটজন তার সারাদিন লোক হাসিয়ে বেড়ায়, আর এই বুড়ো সারাদিন বুক ফুলিয়ে বেড়াবে আর ফুসফুস করতে থাকবে। খানিকটা সাহস সঞ্চার করে বলে উঠলেন। এই ছেলে মেয়েগুলোকে ঢাকায় পাঠিয়ে দেওয়া কি খুব দরকার ছিল? বিয়ে যখন দিয়েছেন একদিন না একদিন মায়া ঠিকই বসে যেত। ঢাকা গেলে ওরা আমাদের আড়ালে একসাথে থাকবে বলে মনে হয় আপনার? আমি যা করেছি ঠিক করেছি। সাজ্জাদের বাসায় থাকলে দুজনকে চালচলনের ওপর নজর দেওয়া যেত। তা বুঝেছি, কিন্তু এত তাড়াতাড়ি বিয়েটা দেওয়া কি প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল মানে আলবাক ছিল। এখানকার যুগের ছেলেমেয়েরা কি তোমার আর আমার জন্য বসে থাকবে? কখন কি ঘটিয়ে বসে দুজনকে মিলে। সেদিন রাফিক মিয়ার ক্লাস 8-এর মেয়ে একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে, জানো তুমি? নানা ও দাদা হওয়ার থেকেও সবচেয়ে বড় দায়িত্ব আমার নাতি নাতিনীদের অভিভাবক হওয়া। তাই আমি বুঝেই করেছি। তাই বলে বিয়ে পর্যন্ত এগিয়ে যাবে? এদের আকত পর্যন্ত করিয়ে রাখতে, মানে আকত করিয়ে রেখে কয়েক বছর পর বিয়ে দিতে। কি বলতে চাইছো গিন্নি? আমি কি ভুল কিছু করেছি? বুড়োর চোখে মুখে রাগ ভেসে উঠেছে। বুড়ি ঢোক গিলে উঠল। এই বুড়োর চোখ রাঙানো দেখলে তার পেটের ভাত সব হজম হয়ে যায়। শ্রাবণ রেডি হচ্ছে, কাল তার ঢাকায় ফিরতে হবে। আবারও ইউনিভার্সিটির ঝামেলায় জড়াতে হবে। যে কদিন ছুটি কাটাতে এসেছে এর মধ্যেই ওর বিয়ের বন্দোবস্ত করে ফেলেছে দাদু। শ্রাবণ শার্টের বোতাম লাগাতে লাগাতে ভাবছে, ছুটি না নিয়ে ঢাকায় থাকতো তাই ভালো হতো। বন্ধুদের মধ্যে হতে কয়েকজন ফোন করে বলতে লাগলো সে যেন আগেই চলে আসে। শ্রাবণ তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছে। আয়নায় মুখ দেখে ঘুরে ঘুরে দেখছে না, ভালোই লাগছে। হঠাৎ তার মুখটা কেমন শুকিয়ে এইটুকু হয়ে গেল, কারণ সে ভুলেই গেছে আজ বাড়িতে দাদু আছে, আর দাদু তাকে বের হতে দিবে না। সব ভাবনাকে ফেলে সে পাশে ঝিমানো রঙ্গনকে ডেকে উঠল। রঙ্গন, ওঠ, একটু দেখ গিয়ে দাদু কি করছে। দাদু যদি ড্রয়িং রুমে থাকে ইশারা করিস, আমি চলে আসবো রুমে। আর যদি রুমে থাকে বলিস আমাকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। রঙ্গন দাদুর রুমে গিয়ে দেখলো দাদু বা দাদি কেউই নেই। এবার সে ড্রয়িং রুমে গিয়ে দেখলো বুড়ি আর বুড়ো দুজনে মিলে কথা বলছে। বুড়ি পান বানাতে বানাতে বলছে, আরে রাগ করছেন কেন? আমি কি সেই কথা বলেছি? আপনি যা করেন তা ভেবেই করেন। এখন যা হওয়ার হয়ে গেছে, নিন পানটা মুখে দিন। বলেই বুড়োর হাতে এক খিলি পান এগিয়ে দিল। রঙ্গন দাদা দাদির রুম থেকে বের হতেই তার মোবাইলে মেসেজ এলো। চেক করে দেখলো বন্ধুর সঙ্গে কিছুক্ষণ চ্যাট করার পর শ্রাবণের রুমে এসে বসলো। তারপর, কি রে, দাদুর খোঁজ করতে গিয়ে এতক্ষণ লাগে? দাদি দাদুর জন্য পান বানিয়ে দিচ্ছে আর দাদু খাচ্ছে। ভাই তুই বাসা থেকে বের হ, মনে হয় দাদু ঘন্টাখানেক পর কথা বলে বের হবে। শ্রাবণ রুম থেকে বেরিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। রঙ্গন দরজা বন্ধ করতে গেলে বলে, দাদু আমাকে ডাকলে বলিস। তুই চিন্তা করিস না, দাদু এখন দাদির সাথে গল্প করছে। বুড়ো বুড়ি দুজন ভালোই প্রেম করছে। বলতেই কানে এলো কেউ বলে উঠল, এই হতচ্ছাড়া বুড়ো কাকে বলছিস? পিছনে ফিরে দাদুকে দেখে চমকে গিয়েছে রঙ্গন। দাদু তো এই সময় নিজের ঘর থেকে সহজে বের হয় না বলেই জানে, কিন্তু এত তাড়াতাড়ি তো বের হওয়ার কথা নয়। কি রে, কথা বলছিস না কেন? দাদু আমি বলছি আমি আরও ছাদে যাব। আমি তোমাকে বলিনি। এই তুই বল বুড়ো কি করেছে? কোন বুড়োর কথা বলছিলি? আরে দাদু, আমাদের বাড়ির পাশে রহমান দাদুর কথা বলছে। শ্রাবণ বলে উঠল কথাটা। তার মাঝে স্নিগ্ধা এসে ব্যাঘাত ঘটিয়ে দিয়েছে।
এত সেজে কি কেউ ছাদে যায়, তাও আবার বাড়ির ছাদে? যেতেই পারে। তুই কি নতুন বউ? কথাটা বলেই জিভ দাঁত দিয়ে কেটে ফেলল স্নিগ্ধা। সামনে যে নানা ভাই দাঁড়িয়ে আছে ভুলেই গেছে একেবারে। তা দেখে বৃদ্ধ সেকান্দার বলে উঠলেন, একটু আগে তুমি কি বলছো ওকে? বলেছি ও কি নতুন বউ নাকি? যেখানেই যাবে সেখানেই সেজে গুজে যাইতে হবে। ব্র্যান্ডেড পারফিউম, শার্ট, লেদার শু। কেউ ছাদে যাওয়ার জন্য ব্যবহার করে এগুলো? শ্রাবণ দাঁতে দাঁত চেপে চেয়ে আছে স্নিগ্ধার দিকে আর মনে মনে ভাবছে, একবার কাছে পাই তোমাকে, মাথায় তুলে একটা আছাড় দিয়ে দিব তোমাকে। কিরে শ্রাবণ বল, ও তোর ঠিকই বলেছে। এত পরিপাটি হয়ে তোর কেন বের হতে হবে? দাদু, এটাতে তুমি নেগেটিভ ভাবছো কেন? আমি নতুন বর, কত লোক আমাকে দেখতে আসবে, স্নিগ্ধাকে দেখতে আসবে। বিয়ে হয়েছে দুজনের, স্নিগ্ধা নতুন বউ বলে ওকে সুন্দর দেখাবে আর আমাকে খারাপ দেখাবে, তা তো হবে না। তাই আমি নিজেও পরিপাটি হয়ে সুদর্শন রূপে নিজেকে তৈরি করেছি। বৃদ্ধ সেকান্দার বুঝতে পারলেন নাতি নাতনি তার খুব চালাক হয়েছে। দুজনের একজনের সাথে ও কথাই পারা যায় না, দুজনের মধ্যে একটা লড়াই ভাব। এই দুটোকে নিয়ে মহা মুশকিল। তিনি দুজনের দিকে একবার চেয়ে বড় ছেলে শাহজাহানের সঙ্গে বাইরে বেরিয়ে গেলেন। দাদু বেরিয়ে যেতেই শ্রাবণ এগিয়ে এলো স্নিগ্ধার সামনে। তুই আমার আর দাদুর মাঝখানে কথা বলতে এলি কেন রে? তুই দাদুকে মিথ্যে বলি কেন? দাদুকে মিথ্যে কথাটা বলতেই হবে তোর? আমার দাদু, আমি যখন ইচ্ছা তখন তাকে সত্যি হলে সত্যি, মিথ্যে হলে মিথ্যে বলবো, তাতে তোর কি রে? আমার নানা ভাই, আমি আমার নানা ভাইকে কেউ মিথ্যে কথা বলে ভুলিয়ে রাখবে, তা আমি হতে দিব না তো। তাই নাকি? কি করবি তুই? তোর নাক ফাটিয়ে দেব। শ্রাবণের মা রান্নাঘরে যাচ্ছিলেন। চিৎকার চেঁচেমেচি শুনে সামনে এগিয়ে এসে দেখলেন সদ্য বিবাহিত নববধূ তার আঁচল কোমরে গুজে তারই বরের সঙ্গে ঝগড়া করছে। এমনিতেই বিয়েটা নিয়ে তার মন ভালো ছিল না, এখন যেন আগুনে ঘি ডালার মতো হয়ে উঠেছে অনেকটা। তিনি চিৎকার করে ছোট যা পুষ্পিতাকে ডেকে উঠলেন। পুষ্প, এই পুষ্প, দেখ দেখ এই মেয়েটা আমার ছেলেটাকে কি বলছে এসব। জায়ের গলা শুনে দৌড়ে চলে এলেন পুষ্প। কি ভাবি? দেখ দেখ এই মেয়েটার অবস্থা। তুই বলেছিলি না এই মেয়ে আমার ছেলের জন্য যোগ্য, আমার ছেলেটাকে আগলে রাখবে। দেখ কেমন আগলে রাখবে। বিয়ের পর থেকেই ঝগড়া, বিয়ের কয়েক বছর বাদে তো আমার ছেলেটাকে একদম জ্বালিয়ে মারবে এই মেয়ে। এই স্নিগ্ধা, কি করছিস কি? আয় আমার কাছে আয়। বলেই টেনে নিয়ে গেলেন তার সঙ্গে, কাছে বসিয়ে দিয়ে স্নিগ্ধার দিকে রাগি চোখে চেয়ে বললেন, এই মেয়ে, এই তুই বড় হবি না? সব সময় তোর একই রকম থাকতে হবে? কেন বারবার শ্রাবণের সঙ্গে লাগতে যাস তুই? মামি, ও নানা ভাইকে মিথ্যে কথা বলছিল। তো মিথ্যে কথা বলছিস তুই? মিথ্যে কথা বলছিস তুই বলে চলে আসবি? তুই ওর সঙ্গে ঝগড়া করতে যাস কেন? ও কি এখন ছোট? তোর সঙ্গে মারামারি করতে এলে তুই ওর আঙ্গুল কামড়ে দিবি, ঘাড়ে দুম করে দুটো কিল বসিয়ে দিবি, আর ও চেয়ে থাকবে? ও কি এখন ছোট? যেদিন তোর গায়ে ওর একটা গা পড়বে না তখন বুঝবি। বেশি না, দুজনের ভাব জমে যখন ক্ষীর হয়ে যাবে তখন বুঝবি এই শ্রাবণের একটা কথা আর একটা হালকা করে টোকাও তখন কেমন বিষাক্ত লাগবে। এখন কিছুই বুঝবি না রে মেয়ে, সবে তো মাত্র সর্ষে পা দিয়েছিস, কুড়িতে পা দে, একটু বড় হও, সম্পর্কের আসল মানেটাও বুঝবি। বলেই দীর্ঘশ্বাস ফেললেন পুষ্পিতা। স্নিগ্ধা চেয়ে আছে মামির দিকে। মামি খুব কঠিন কঠিন কথা বলেন, হয়তো তার থেকে বড় বলেই এত কঠিন কথা বলতে পারেন। সকালবেলায় একটা হুলস্থুল অবস্থা যাচ্ছে খানবাড়ির উপর দিয়ে। বাড়ির ছোট ছেলে ও তার বউ বাড়িতে তেমন একটা আসে না। বছরের কোনো উৎসব মুখর দিনে তাদের দেখা পাওয়া যায়। শ্রাবণেরও একই দশা, সেও খুব একটা বাড়িতে আসে না। ছুটির দিন হলে বাড়িতে আসে। তাদের নিয়ে এতটা চিন্তা না করলেও এখন বাড়ির সবচেয়ে আদরের ও চোখের মণি স্নিগ্ধাকে যেন কেউই ছাড়তে চাইছে না। বৃদ্ধ সেকান্দার সাহেব নাতনির সামনে শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন ঠিকই, কিন্তু ভিতরটা যেন জ্বলে যাচ্ছে। স্ত্রী রহিমা বানুরও একই দশা, তিনিও নাতনিকে ধরে রেখে কেঁদে যাচ্ছেন। রহিমা বানু স্নিগ্ধার হাত ধরে শ্রাবণের হাতের মুঠোয় দিয়ে বললেন, দাদু, আজ তোমাকে কিছু কথা বলতে চাই। আমার এই নাতনিটা মা মরা, বাবা নেই, তিন কুলের কেউ নেই। যারা আছে সবার মুখে মিশ্রি
বুকে বিষ। কে ওর আপন না, কে ওর ভালো চায় না। আমার এই নাতনিটাকে আমি সেই ছোটবেলা থেকে আমার কাছে রেখে মানুষ করেছি। অল্প বয়স, মেয়েটা বুঝে কম, কথা চঞ্চল হলেও তুমি তো জানো দাদু ভাই, মেয়েটা মন থেকে অনেক সরল। ও যদি কোনো ভুল করে আমাকে বলো, তারপর কিছু ওকে বলো না। তুমি যেমন আমার নাতি, ও তো আমার নাতনি। আমি কারোর জন্যই ভুল কিছু চাইবো না। তুমি শুধু মেয়েটার পাশে ছায়া হয়ে থেকো। তোমার দাদুর সঙ্গে আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স ছিল মাত্র 13 বছর। খুব ছোট ছিলাম আমি, কিছুই বুঝতাম না। তখন অনেক সময় তোমার দাদুর সঙ্গে রাগারাগি করতাম, বুঝে না বুঝে মানুষটার গায়ে হাতও তুলতাম। কিন্তু মানুষটা নীরবে সব সয়ে যেত। এই কঠিন হৃদয়ের মানুষটাই তখন আমার কাছে একজন নরম মানুষ ছিলেন। আমার পাগলামোগুলোকে তিনি পাগলামো ভেবেই ধরতেন, কখনোই সেগুলোকে পাত্তা দিতেন না। কতগুলো বছর পার হয়ে গেল, সন্তানরা বড় হলো, নাতি নাতিরা সবাই বড় হলো, মানুষটা আগের মতোই রয়ে গেল। ঠিক সেই 13 বছরের বালিকাকে তিনি যেভাবে আগলে রেখে হাতের মুঠোয় ধরেছিলেন, এখনও ধরে রেখেছেন। এই সংসারটাকেও তিনি আগলে রেখেছেন। আমি জানি তোমরা দুজনও ঠিক তেমনই। একটু ধৈর্য ধরো, দেখবে তুমিও ওই রাগী বুড়োর মতো কেশরবিহীন হিংসের মতো গর্জে দিতে পারবে। আর এই যে তোমার সঙ্গে যে বাঘিনী আছে না, সেও তোমার ভয়ে তোমার পিছনেই লুকাবে। বলেই হেসে উঠলেন। রহিমা বানু চোখের কোনা বেয়ে পড়া জলটাকে সবার অগোচরে মুছে হেসে স্নিগ্ধার দিকে ফিরে তাকালেন আর কাছে এনে জড়িয়ে ধরে বলে উঠলেন, তুই শুনে রাখ, আমার নাতিটাকে কম জ্বালিয়ে একটু সংসারে মন দিস। পুরো জগৎ সংসার মাথায় তুলে নাচতে থাকিস, সব সময় এই নাতনি করবি না। বিয়ে হয়েছে, বয়স বাড়ছে, একটু সংসারী হওয়া, বুঝলি? তুমি আমাকে সব সময় এইসব কথা বলো। আমি কি শুধু দুষ্টুমিই করি, ভালো কিছু করি না? না, ভালোই কিছু করিস না, তাই এই কথাটা বললাম। শোন, দুজনে একসঙ্গে থাকবি, যত বিপদ আসুক হাত ছাড়বি না। ও তোর স্বামী, ভুল করলেও শুধরে দিবে। স্নিগ্ধা শ্রাবণের দিকে একবার তাকালো। শ্রাবণ মন দিয়ে সব শুনছিল। হঠাৎ দুজনের চোখ পড়তেই স্নিগ্ধা শ্রাবণের দিকে ভ্রু নাচিয়ে উঠল। নানু, আচ্ছা বর যদি ভুল শুধরাতে না চায়, মানে একই ভুল বারবার করে, তাহলে বরকে পিটাতে পারবো না? ওরে বুড়ি আমার, বর তো বরেই হয়, তার গায়ে হাত দিতে হয়? সে না হয় রাগের মাথায় তুই বলে ভুলে একটা দিবি, সব সময় মারবি নাকি? স্বামী ও স্ত্রীর মাঝে মান অভিমান হতেই পারে, তাই বলে একজন আরেকজনের গায়ে হাত তুলবে? এটা ঠিক নয়। তুমি তো দাদুকে মারতে, সেটা একটু আগে বললে। এখন ছোট ছিলাম, বুঝতে পারিনি। তাহলে আমিও মারবো? আমি কি বড়? এই মেয়েকে নিয়ে পারলাম না। তুই ছোট হলি কবে রে? মেয়ে, তুই তো বুড়ি। আহো গিন্নি, এবার তো একটু ছাড়ো দুজনকে। এত বেশি কথা বলছো কেন? যেতে দাও, বেলা বাড়ছে, কম তো বেলা হয়নি। এত ছাড়ো, এমন ভাবে ধরেছো যেন দুজন চিরদিনের জন্য চলে যাচ্ছে। আহ, অলক্ষণে কথাবার্তা বলছেন কেন? স্নিগ্ধা আর শ্রাবণের দিকে ফিরে বলে উঠল, এবার তাহলে দুজনে এক হলি, সাবধানে থাকিস তোরা। বলেই বৃদ্ধা চোখের পানি মুছে স্নিগ্ধাকে জড়িয়ে ধরলেন। সবাইকে বিদায় জানিয়ে গাড়িতে বসতে গেলেই স্নিগ্ধা তার ছোট মামাকে বলল, মামা, আমি কোথায় বসবো? কেন? শ্রাবণের সঙ্গে? শ্রাবণের সঙ্গে মানে আমি বসবো না, আর ওর সঙ্গে তো কখনোই না। বসতেই হবে, যা বস গিয়ে, বললেন ছোট মামি। সামনে 2 সিটে মামা মামি, পিছনে আর আছে মাত্র 2টো সিট। অগত্যা বাধ্য হয়েই স্নিগ্ধাকে বসতে হলো শ্রাবণের সঙ্গে। স্নিগ্ধা শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণ ঘাড় ঘুরিয়ে বাইরে চেয়ে আছে, কিন্তু তার মনে হলো শ্রাবণ এতক্ষণ তার দিকে চেয়েছিল। শ্রাবণ তার ক্যাপটা দিয়ে মুখ ঢেকে বলল, কোন মানুষের মুখের দিকে কেউ চেয়ে থাকলে সেই মানুষের যে অস্বস্তি লাগে তা আপনার জানা উচিত। ও, আপনি মানুষ? আমি তো বন মানুষ ভেবেছিলাম। কি? আমি বন মানুষ? বন মানুষের মতো লম্বা, সারাদিন কালো পোশাক পরে শোক পালন করছেন।
কত বছর ধরে কার জন্য এই শোক পালন করছেন তা জানি না, তবে একটা কথা স্বীকার করতে হয়, বন মানুষের মতো হাত পায়ের লোমগুলোও আছে আপনার। আমার বন মানুষের মতো লোম আছে? আমি কালো পোশাক পরে শোক পালন করি? বন মানুষটাই কিন্তু তোর স্বামী। এখন ভাবতো বন মানুষের স্ত্রী হলে তাকে কি বলে? সামনে থেকে দুজনের কথা শুনছিল মামা আর মামি। দুজনে এবার হেসে উঠলেন। তারাও স্নিগ্ধাকে বলতে বললেন, কি হলো বলো? আমি বলছি শ্রাবণ, বনমানুষ যেহেতু পুরুষ লিঙ্গের, তার বউ স্ত্রী লিঙ্গের, তাহলে বউ হলো বন্য মানুষ, থুকু বনমানুষই। কথাটা বলেই হাসতে লাগলো ছোট মামা। স্নিগ্ধা সবার দিকে রাগী চোখে তাকিয়ে বাড়ির জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলো। চট্টগ্রাম থেকে কখনো তার বাইরে যাওয়া হয়নি, আজই প্রথম তাকে তার জন্মস্থান ছেড়ে বাইরে যেতে হবে। এই তো কয়েক কিলোমিটার পেরোলেই ফেনী পেরোতে হবে। স্নিগ্ধা জানালা খুলে বাইরে চেয়ে আছে। খুব ভালো লাগছে তার। সাই সাই করে বাতাস বইছে, খোলা চুলগুলোকে উড়িয়ে নিচ্ছে বাতাস। কয়েক ঘন্টা পর প্রায় 2টোর দিকে প্রাইভেট কারটিকে কুমিল্লার একটি রেস্তোরাঁয় নিয়ে দাঁড় করিয়েছে মামা। সবাই মিলে রেস্তোরাঁয় ঢুকেই খাওয়া দাওয়ার পর্ব শুরু করেছে, কিন্তু স্নিগ্ধা ইচ্ছে করেই খেলো না। মামি জোর করে কথা বললেন খেতে। খাবার মুখে দিয়ে দিতে চাইলেও সে খেলো না। পরে ওর জন্য আলাদা করে খাবার পার্সেল করে নিয়ে নিলেন তিনি। শ্রাবণ গাড়িতে ওঠার আগে অনেকগুলো আইসক্রিম নিয়ে নিল। গাড়িতে বসে সে একটা আইসক্রিম খেয়ে ফেললো। তারপর আরও দুটো ইচ্ছে করে স্নিগ্ধাকে দেখিয়ে খেয়ে ফেললো। তারপর বলল, চাচ্চু, কুমিল্লার নূরজাহান রেস্টুরেন্টের খাবারগুলো অনেক জোস ছিল। রসমালাইটা না খুব জোস ছিল। বলে ইচ্ছে করে খাচ্ছে আর পাশে স্নিগ্ধা বসে আছে, সে বাইরে চেয়ে আছে। শ্রাবণের সব খাওয়ার পর স্নিগ্ধা আইসক্রিম বক্স থেকে আইসক্রিম নিল। একটা আইসক্রিম নেওয়ার পর একটা রসমালাইয়ের একটা বক্সগুলো টপ করে এক পিস মুখে পুরে নিল। শ্রাবণ ভেবেছিল কিছুক্ষণ স্নিগ্ধাকে সে জ্বালাবে, তারপর তাকেও আইসক্রিম দিবে, কিন্তু তার আগেই স্নিগ্ধাই সব পণ্ড করে দিল। স্নিগ্ধা শ্রাবণ যখন ওয়াশরুমে ছিল তখন এগুলো কিনে গাড়িতে রেখেছিল। আইসক্রিমগুলোকে আইস বক্সে রেখেছিল। সারাটা দিন দুজনের মধ্যে স্নায়ু যুদ্ধের শেষে শ্রাবণ একটা কাজ করে বসলো। গভীর ঘুমে মগ্ন শ্রাবণ স্নিগ্ধার কাঁধে মাথা এলিয়ে দিল। জেগে থাকলে সে এমন করতো কিনা কে জানে। ঘুমোতো বলেই হয়তো সেও এমন কাজ করেছে। স্নিগ্ধার সামনে তাকিয়ে দেখলো মামিও ঘুমোচ্ছে। মামা গাড়ি চালাচ্ছে আর একটু পরপর মামির মাথাটা সোজা করে দিচ্ছে। শ্রাবণের তপ্ত নিঃশ্বাস তার ঘাড়ে পড়ছে। আশেপাশে চেয়ে দেখছে সূর্যের আলোর ক্ষীণ থেকে ক্ষীণ হয়ে গেছে। সন্ধেবেলা বলে স্নিগ্ধার লজ্জাটা খানিক কমলো। শ্রাবণের মাথাটা সরিয়ে দিতে গিয়েও কেন যেন সরালো না। না থাক, ঘুমাক। ঘুমন্ত বলেই তার মাফ হয়ে গেল। জেগে থাকলে রক্ষা হতো না। রাত প্রায় 9টায় ঢাকায় এসে পৌঁছে গিয়েছে তারা। স্নিগ্ধা শ্রাবণকে নিজের কাঁধ থেকে সরিয়ে পাশের সিটে ঠেলে বসিয়ে দিয়েই গাড়ি থেকে নেমে বলে উঠল, মামা, আমি মামির সঙ্গে উপরে যাচ্ছি, তুমি তোমার ভাতিজাকে নিয়ে আসো। বলেই সে মামির সঙ্গে উপরে চলে গেল। স্নিগ্ধা তার মামিকে বলে একটা আলাদা রুমের ব্যবস্থা করলো। তিনিও কিছু বলেননি। দুজনই ছোট, এত অপরিণত বয়সে বিয়ে হয়েছে, সামাজিক কাজ হয়েছে, এটাই যথেষ্ট। দুজন কিছুটা বড় হোক, নিজেদেরকে বুঝতে শিখুক, তারপর না হয় অন্য কিছু। রুমের ভিতর ঢুকেই স্নিগ্ধার মন ভরে গেল। বেডের পাশে ব্যালকনি। ব্যালকনির বাইরের জগৎটা আরো সুন্দর। ব্যালকনির এক পাশে লিলি ফুল, গোলাপি লিলি। মিষ্টি ঘ্রাণ তার নাকে এসে ভারী খাচ্ছে। এলাকাটা খুব কড়া নিরাপত্তায় ঘেরা। কোনো শব্দ নেই, নেই গাড়ির অযাচিত হর্ন। ঢাকার এই ডিওএইচএস এলাকার পরিবেশ আর চট্টগ্রামের কাতালগঞ্জের অনেক তফাৎ। দুটোই আবাসিক এলাকা হলেও স্নিগ্ধার মনে হলো এই এলাকা সুন্দর হলেও এই এলাকার লোকগুলোর মধ্যে প্রাণ নেই। হয়তো পরিবেশের ক্ষেত্রে এবং নিরাপত্তার জন্য এই এলাকাটা বেশ ভালো। স্নিগ্ধা ব্যালকনির বাইরের জগৎ দেখতে দেখতে হঠাৎ চমকে উঠল। কফির কাপ হাতে শ্রাবণ রুমে ঢুকে বলল, কিরে, বাইরের হাওয়ায় খেয়ে যাবি? সেই যে রুমে ঢুকলি আর বের হলি না। নে ধর 1 কাপ সুবাসিত চা। স্নিগ্ধা কিছুক্ষণ শ্রাবণের দিকে চেয়ে আছে। এত দরদ মাখা লোক তো শ্রাবণ নয়। কিরে চেয়ে আছিস কেন? নে ধর। শোন, আমি মানুষ হিসেবে অতটাও খারাপ না, বুঝলি? শ্রাবণের হাত থেকে কাপটা নিয়ে নিল, তারপর চুমুক দিয়ে বলল, কে বানিয়েছে? কেন আমি? থু, জঘন্য। ভাই, তুই দয়া করে চা আর বানাবি না। শ্রাবণ চাটা মুখে দিয়ে দেখলো
না, খারাপ তো সে বানায়নি, ভালোই তো হয়েছে চাটা। বুঝতে পারলো স্নিগ্ধা ইচ্ছে করে কথাটা বলেছে, যেন সে রেগে যায়। শ্রাবণ কিছু বলল না। সে স্নিগ্ধা রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেল। স্নিগ্ধা শ্রাবণের দিকে চেয়ে হাতের চাটা খেতে লাগলো। ভেবেছিল শ্রাবণ রেগে যাবে, কিন্তু শ্রাবণ রাগ না দেখিয়ে চলে গেল। মাথা থেকে সব ছেড়ে সে উঠে চলে গেল রুমে। অন্যদিকে শ্রাবণ ভাবছে এই পাগল স্বভাবের চঞ্চল আর চোগরুটে মেয়েটি কিভাবে তার স্ত্রী হয়ে গেল। এর থেকে দূর কিভাবে হবে? একে নিয়ে সংসার করবে কিভাবে? নিহান দাদুর কারণে সব মেনে নিয়েছে। দাদুর কথা তো বাদ, এখন দাদিও তার হাত ধরে নাতনির হাত তুলে দিল তার হাতে। কিভাবে এত বড় দায়িত্ব সেই নিবে? দাদির বলা সব কথা তার মাথায় বারবার এসে বাড়ি দিয়ে যাচ্ছে। সকাল সকাল শ্রাবণ ইউনিভার্সিটির জন্য তৈরি হয়ে গেল। ছোট মামিও অফিসে চলে যাবে। মামা কিছুক্ষণ আগেই চলে গেছেন। স্নিগ্ধাকে ছোট মামি বললেন খালি বাসায় হয়তো তেমন ভালো নাও লাগতে পারে, খালি বাসায় একা না থেকে ছাদে চলে যেতে। সবাই বেরিয়ে গেলে স্নিগ্ধা পুরোটা রুম সময় বসেই ছিল। বসে থেকে এক প্রকার বিরক্ত হয়ে গেল। না, এবার আর ভালো লাগছে না। ছাদে চলে গেল সে। ছাদে উঠেই দেখলো পাশেই দক্ষিণ দিকে রাতের বেলায় দেখা সেই লেক, আর তার উত্তরে একটা বিশাল বড় মাঠ। মামির কাছ থেকে শুনেছে ওটা ক্যান্টনমেন্ট এরিয়ার মাঠ। এই দুটো স্থান ছাড়া যতটুকু চোখ যায় শুধু উঁচু উঁচু দালান আর দালান। স্নিগ্ধার চোখ যায় তাদের পাশের ছাদেই একদল ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে, হাসাহাসি করছে। স্নিগ্ধা সেখানে একবার চেয়ে বাইরে চেয়ে রইল। মোবাইল ফোনটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখতে লাগলো। না, ভালো লাগছে না। হঠাৎ মেসেঞ্জারে টুং করে শব্দ করে উঠল। মেসেঞ্জারে ঢুকেই দেখলো একটি মেসেজ রিকোয়েস্ট। একা বসে তুমি দেখছো কি একই নীল আকাশ? স্নিগ্ধার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। কিছুটা সময় কাটানোর জন্য সে মেসেজ দিল, কিন্তু এখানে তো তার আর দেখা পাবো না। তুমি চাইলে বৃষ্টি মেঘও ছিল রাজি, অপেক্ষা সুদূর বর্ষণের। আমার নীল আকাশেরও দরকার নেই, সুদূর বর্ষণেরও প্রয়োজন নেই। আমার সকল অভিযোগে তুমি, তোমার মিষ্টি হাসিটা কি আমি জীবনে কোনোদিন দেখিই নাই, আর হাসি তো দূরে থাক। বিরক্ত হয়ে সে মেসেজ দাতা এবার প্রশ্ন করলো, কি করে তোমার মন পাবো ষোড়শী? আমার মন পাওয়ার বৃথা চেষ্টা করছেন, কারণ আমার সিট আগেই বুকিং হয়ে গেছে। আমি এখন ডাবল সিট ছাড়া চলতে পারবো না। ওই আইডি থেকে কিছু স্যাড ইমোজি মেসেজ আসার পর স্নিগ্ধা তাকে মেসেজ করলো, বাই। আবার সেই আইডি থেকে মেসেজ এলো, অপেক্ষায় থাকবো ষোড়শী, কখন তুমি এই হাতটা ধরো। স্নিগ্ধা আইডিটাকে ব্লক করে উঠে দাঁড়ালো না। সে আর অপেক্ষা করবে না, যত তাড়াতাড়ি সম্ভব কলেজে ভর্তি হতে হবে তাকে। ছাদ থেকে নেমেই বাসায় ঢুকে পড়ল। আসার কিছুক্ষণ পর শ্রাবণ এলো বাসায়। হাতে কিছু একটা নিয়ে এসেছে সে। স্নিগ্ধা উঁচু হয়ে দেখতে চাইল, কিন্তু শ্রাবণ সেটা লুকিয়ে ফেলল। স্নিগ্ধা আর তাকে ঘাটাতে গেল না। শ্রাবণকে নিয়ে তার ভাবনা তেমন বেশি না। সে এখন পড়াশোনায় মনোযোগ দিতে চায়। সারাটা দিন পেরিয়ে গেল, কেউ কারোর সঙ্গে কথা বলেনি। কিন্তু স্নিগ্ধা খেয়াল করলো শ্রাবণ আসার পর থেকেই কিছু নিয়ে আপসেট। কোনো একটা বিষয় নিয়ে সে অনেক বেশি চিন্তায়। স্নিগ্ধা সব দ্বিধা ভুলে শ্রাবণের রুমের কাছে যেতেই শুনলো শ্রাবণ কাউকে বলছে, আরে কি বলছিস? ওর মাথা খারাপ বলে কি আমারও মাথা খারাপ? আমার দাদু স্নিগ্ধার সঙ্গে জোর করে বিয়ে দিয়েছে। ওকে আমি স্ত্রী মানি না, তবে তারপরও কাজিন হিসেবে আমার ওর জন্য কিছু দায়িত্ব আছে। কিন্তু এই মুহূর্তে ওকে এগুলো কি করে বোঝাই? আরে ও তো সামান্য আমাকে অন্য মেয়ের সঙ্গে কথা বলতেই দেয় না। এখন আবার স্নিগ্ধাকে বিয়ে করার পর সেই ঘটনা শুনতেও পারবে না। ওর কত বড় সাহস, সে আমার জন্য সুইসাইড করতে গেছে। ভাবতে পারছিস তুই? অপর পাশ থেকে কে কি বলছে কিছুই বোঝা যাচ্ছে না। আরে কি বলছিস তুই? আমি যদি ওকে এই ব্যাপারটা না জানাই, ও পরে এর চেয়েও খারাপ কিছু করে বসবে। স্নিগ্ধা বুঝতে পারলো শ্রাবণের হয়তো কারোর সঙ্গে রিলেশন আছে। হয়তো সেই প্রেমিকাই তার জন্য সুইসাইড করতে গিয়েছিল। স্নিগ্ধা আর দাঁড়ালো না। যে কাজের জন্য এসেছিল আর যা শোনার জন্য এসেছিল তা তো সবই শুনেছে। সে না দাঁড়িয়ে তার রুমে চলে গেল। অপর পাশে শ্রাবণ বলতে লাগলো, মহিমা শোন, তুই হয়তো জানিস আমি এসব প্রেম ট্রেমে বিশ্বাস করি না। আর তার চেয়ে বড় কথা, আজ বা কাল স্নিগ্ধাকেই আমার স্ত্রীর মর্যাদা দিতে হবে। আমি সেই স্থান বাদ দিতে পারবো না। হ্যাঁ, কাল পর্যন্ত আমার মনে হয়েছিল স্নিগ্ধা আমার জন্য পারফেক্ট কেউ নয়। তবে একটা জিনিস আমার মনে হলো, জীবনসঙ্গী হতে গেলে কাউকে সব দিক দিয়ে পারফেক্ট হতে হবে মনে হয় না।
স্নিগ্ধা না হয় আমার জন্য এমনই থাকুক। অপর পাশ থেকে মহিমা দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখ, যা ভালো মনে করিস তাই কর। স্নিগ্ধাকে তাহলে দেখে রাখিস, ওর বয়সটাও অনেক কম, কখন কার প্রেমে পড়ে যায় বলা যায় না। পরে ভাবির হাত ধরে সংসার করার আগেই ভাবির হাত ছেড়ে চলে যাবে। আচ্ছা শোন, তুই এখন আর ওকে স্নিগ্ধা বা তোর বিয়ের কথা বলিস না। ইউনিভার্সিটি কেন, তোর পরিচিত বন্ধু ছাড়া কাউকে বলিস না। ওটাই করতে হবে। আচ্ছা রাখি। আজ প্রায় 5 দিন পর স্নিগ্ধা বেরিয়েছে শ্রাবণের সঙ্গে, তাও তার নতুন কলেজের উদ্দেশ্যে। স্নিগ্ধা মামার সঙ্গে আসতে চাইলেও মামা শ্রাবণকে তার সঙ্গে পাঠিয়ে দিল। তার নাকি অনেক জরুরি কাজ আছে। স্নিগ্ধা জানে মামা তাকে ইচ্ছে করে শ্রাবণের সঙ্গে পাঠিয়েছে, যেন দুজনের মধ্যে একটা সম্পর্ক হোক। কিন্তু স্নিগ্ধার এইসব ভালো লাগে না। তারা কেন বুঝতে চাইছে না এই সম্পর্ক জোড়া লাগার নয়, এই সম্পর্কটার নামই বিয়ে। বিয়ের বা বৈবাহিক সম্পর্কের কোনো ইচ্ছেই দুজনের নয়। স্নিগ্ধা গাড়ি থেকে নেমে হাঁটতে লাগলো। শ্রাবণ পিছন থেকে ডেকে উঠল, কিরে দাঁড়া, চিনতে পারবি না? আমি চিনিয়ে দিচ্ছি। স্নিগ্ধা শ্রাবণের কথাই হেসে উঠে বলল, শ্রাবণ ভাই, আমি পড়তে পারি, তুমি হয়তো ভুলে গেছো। প্রত্যেকটা ব্লকে এবং প্রত্যেকটা ক্লাসে সেকশন, ক্লাস, হাউস নাম্বার লেখা থাকে। বুঝতে না পারলে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে। শুধু কষ্ট করে তোমাকে আসতে হবে না, তুমি বরং ইউনিভার্সিটিতে যাও। হঠাৎ ভাই? কলেজে তো আর তোমাকে জামাই পরিচয় দিয়ে তোমার নামে কেস করানোর ধান্দা করতে পারি না। ও আচ্ছা, সত্যি তুই পারিসও বটে। যা, তবে কোনো সমস্যা হলে আমাকে সময় মতো জানিয়ে দিস। আর শোন, আমি কলেজ ছুটির পর এসে অপেক্ষা করব, তুই একটু অপেক্ষা করিস। বলেই স্নিগ্ধা চলে গেল কলেজের ভিতরে। আর শ্রাবণ স্নিগ্ধার দিকে চেয়ে আছে। এইসব দুষ্টু বুদ্ধি স্নিগ্ধার মাথায় আসে সবসময়। সে তো ভুলেই গিয়েছিল এই কথাটা। শ্রাবণ গাড়িতে উঠে চলে গেল ভার্সিটিতে। স্নিগ্ধা কলেজে এসে মোটামুটি সবার সঙ্গেই মিশে গেছে। মিশুকার চঞ্চল বলেই হয়তো অনায়াসে সবার সঙ্গে মিশতে পারে। এর মধ্যে একজন ছিল যে কিনা স্নিগ্ধাদের এলাকায় থাকে, ছোট মামিদের বাসায় থেকে কিছুটা সামনেই। স্নিগ্ধা সারাদিন কলেজে থাকার পর সেই বান্ধবীটির সঙ্গে একসঙ্গে বাসায় চলে এলো। কিছুক্ষণ পর শ্রাবণ হুড়মুড় করে বাসায় আসলো। স্নিগ্ধা রুমে ঢুকতে নিলেই শ্রাবণ বিকট শব্দে চিৎকার করে বলল, তোকে কি বলেছিলাম আমি? কি? তুই শুনিসনি? কি বলেছিলে? তোকে আমি বলিনি যে ছুটির সময় আমি গাড়ি নিয়ে ওখানে দাঁড়াবো? আমার মনে হয়েছে শ্রাবণ ভাই, ওই সময় আপনার জন্য দাঁড়ালে আমার সময় নষ্ট হবে। তুই সময় নষ্ট হবে তা ভাবলি? এটা ভাবলি না এটা ঢাকা শহর। এখানে একটা ভুল মানুষের জীবন যেমন গড়ে তোলে, একটা ভুলে মানুষের জীবন ধ্বংস করে তোলে। কতটা রিস্ক জানিস তুই? নতুন এসেছিস, কটা দিন গেলে না হয় তুই একাই আসা যাওয়া করতে পারতিস। কেন এই কাজটা তুই করতে গেলি? আমার মনে হয় না এই বিষয় নিয়ে আর কোনো কথা বলার প্রয়োজন আছে শ্রাবণ ভাই। আমি তো ঠিক সময় ঠিক জায়গায় এসে পৌঁছে গিয়েছি। চিনতে তো ভুল করিনি। চিনতে ভুল করিসনি ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে আমি তোকে বলেছিলাম আমার জন্য অপেক্ষা করতে, তুই কেন অপেক্ষা করলি না? এই কথাটা কতবার বলবো আপনাকে? কতবার রিপিট করলে এই কথাটা আপনার মাথায় ঢুকবে? হো বাহ, খুব বড় হয়ে গিয়েছিস। এক কথায় সবাইকে বোঝাইতে পারিস, বুঝেও যাস খুব সহজে। আর আমি কোনো কিছুই বুঝি না। আজ করেছিস, এরপর এমন কিছু করলে আমার থেকে কেউ খারাপ হবে না। স্নিগ্ধা আর এক মুহূর্তও দাঁড়ালো না। সে চলে গেল তার রুমে। অনেক হয়েছে এইসব ঝামেলা, এখন সে নিজের মতো বাঁচতে চায়। শ্রাবণ কখন কি করলো এইসব ভেবে তার সময় নষ্ট করবে না। সে তার প্রেমিকাকে নিয়েই থাকুক, কি দরকার তার পিছনে সময় নষ্ট করার। নানা ভাইয়ের কথা আর বাবার কথা রাখতে গিয়ে দুজনের মধ্যকার সম্পর্ক বেশি এগোবে বলে মনে হয় না। শুধু শুধু বিয়ে নামের একটা সামাজিক ট্যাবু তাদের মধ্যে ঝুলিয়ে দিয়েছে। যেখানে নেই কোনো সম্পর্ক, আছে ভাঙন। হয়তো শ্রাবণ নিজের অবস্থানকে শক্ত করার ফলে তাকে ছুঁড়ে ফেলতে দুবার ভাববে না। মধ্যে থেকে স্নিগ্ধার জীবনটা ধ্বংস হয়ে যাবে। পুরোটা দিন তার কল্পনায় গেঁথে গিয়েছে তার বাবা মারা যাওয়ার পরবর্তী সময়গুলো। নানা ভাইরা যখন তাকে তার বাড়িতে রেখে এসেছিল তখন তার চাচারা তাকে আগলে রাখলেও এর কিছুদিন পর চাচি বলতে লাগলো বাবা মা মরে গেলে তার সম্পত্তি নাকি চাচাতো ভাইরা পায়, আর এটা নাকি সম্পূর্ণ মেয়েদের জন্য। তাই অর্ধেক সম্পত্তির মধ্যে সবচেয়ে বেশিরভাগ সম্পত্তি স্নিগ্ধাদের। তার বাবা অনেক জায়গা কিনেছে। স্নিগ্ধার ওইটুকু বয়সে এইসব সম্পত্তি ভাগ বাটোয়ারা বুঝার সাধ্য না থাকলেও কথা বুঝার এবং কাউকে বলার সামর্থ্য ছিল। সে তার নানা ভাইকে সব বলে দিয়েছিল। তিনিও বুসলের মেয়েটাকে ওখানে রাখলে কেউ দেখে রাখবে না, উল্টো সবাই মেয়েটার সব তার থেকে কেড়ে নিবে।
তাই তিনি ছোট্ট স্নিগ্ধাকে সেদিন নিয়ে এসেছিলেন। মেয়ের সেই স্মৃতিকে বুকে আগলে রেখেছিলেন। ছেলেদের বারবার মনে করিয়ে দিয়েছিলেন এতিম বলে কখনো যেন স্নিগ্ধাকে কেউ খোঁটা না দেয়। তাকে বাড়ির বাইরে স্থান না দিয়ে বাড়ির সদস্য বানিয়ে তুলেছিলেন। কিন্তু কোথাও না কোথাও স্নিগ্ধার নিজেকে খুব ছোট মনে হতো। স্নিগ্ধা সারাদিন কিছু না খেয়ে রুমের দরজা বন্ধ করে বসে রইল। শ্রাবণও কিছু খায়নি। রাগে তার সমস্ত শরীর জ্বলে যাচ্ছে। মেয়েটার সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। অফিস করে এসেছেন মামি। সারাদিন ধরে খাটাখাটনির পর বাসায় ফিরে একটু আরাম করে রান্নাঘরে এলেন। ও মা, সব তো আগের মতোই আছে। ওরা দুজন কি কিছুই খায়নি? মামি খাবারগুলোকে দেখে অবাক হয়ে গেলেন। সেই সকাল কি না খেয়ে গেছে দুজন, এখনো কিছু খায়নি দুজন। তিনি স্নিগ্ধার রুমের দরজায় নক করতে লাগলেন। কিছুক্ষণ পর স্নিগ্ধা দরজা খুললেই ঢুকে পড়লেন তিনি। স্নিগ্ধা, তুই কিছু খাসনি আজ? খিদে লাগেনি আমার, ভালো লাগছে না। ওমা, দেখি দেখি, তোর শরীর খারাপ করলো না তো? না, আমি ঠিক আছি। হ্যাঁ, তাই তো দেখছি। কেন খাসনি তুই? চল কিছু খেয়ে নিবি। স্নিগ্ধা আসতে না চাইলেও জোর করে নিয়ে এলেন তিনি খাবার টেবিলে। তুই খেয়ে নে, আমি ওই বাদরটাকে ডেকে আনি। ওটাও কিছু খায়নি। কি করিস তোরা কে জানে। শ্রাবণকে জোর করে এনে বসিয়ে দিলেন ডাইনিং টেবিলে। শ্রাবণ কয়েকবার স্নিগ্ধার দিকে তাকালেও স্নিগ্ধা ফিরেও তাকালো না। খেয়ে দিয়ে সে উঠে গেল। শ্রাবণ ভাবতে লাগলো ভুল করলো সে নিজে, আর রাগ দেখাচ্ছে তার উপর, যেখানে রাগ দেখানোর কথা তার নিজের। স্নিগ্ধা রুমে আসার পর বসে পড়লো পড়ার টেবিলে। পড়াটাকে ও আয়ত্তে আনতে হবে তাকে। মানুষের অবস্থান যখন নড়বড়ে হয় তখন কাছের দেখা পরিচিত মানুষগুলোও দিন শেষে অপরিচিত হয়ে যায়। যতদিন নিজের খুঁটি মজবুত থাকবে ততদিন মানুষ তার মূল্যায়ন পাবে। খুঁটি দুর্বল হলে কেউ সেই খুঁটিতে লাথি দিতেও পিছপা হবে না। স্নিগ্ধা ভেবে নিয়েছে এই জীবনে আর যাই হোক কারোর কাছে নতজানু হয়ে পড়ে থাকবে না। পরাশ্রিত জিনিসটা বেশ লোভনীয়, তবে তার ক্ষতিটাও কম নয়। এসব ভাবতে ভাবতে কখন সময় পেরিয়ে গেল আর পড়াটা তার হলো না। তবে ভাবনাগুলো বেশ ভালোই ছিল তার। পরের দিন সকালবেলা যথাসময়ে আবারও শ্রাবণের গাড়িতে করে যেতে হলো স্নিগ্ধাকে। ছুটির সময় শ্রাবণের সঙ্গে তাকে আবারও হাসতে হলো। এই নিয়ে শ্রাবণ তাকে দ্বিতীয়বার কিছু না বললেও স্নিগ্ধা ঠিক সময় কলেজ গেটে এসে দাঁড়িয়েছিল। শ্রাবণের সঙ্গে এ নিয়ে ঝামেলা জড়ানো মানে দুজনের মধ্যে কথাই কথা বাড়বে। দরকার কি, চুপ থাকাই ভালো। শ্রাবণের সঙ্গে যত কম কথা বলা যায় ততই ভালো। শ্রাবণ অবশ্য কয়েকবার স্নিগ্ধার সঙ্গে কথা বলতে চেয়েছিল। স্নিগ্ধাই তার সঙ্গে ইচ্ছে করে কথা বলেনি। শ্রাবণের ফোনে কল আসতেই শ্রাবণ ফোন ধরল। শ্রাবণ ফোন তুলে দেখল আজমাইনের ফোন। তুলেই বলল, আচ্ছা তোরা অপেক্ষা কর, আমি আসছি। আমার কাজিনকে রেখে আসছি বাসায়। হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগেই কলেজ ছুটি হয়েছে। স্নিগ্ধা গাড়ি থামার পরপরই নেমে গিয়েছে। আজ তার কোচিং সেন্টারে যেতে হবে। বাসায় গিয়ে সঙ্গে সঙ্গে তৈরি হয়ে নিল। তারপর কিছু খেয়ে আবার ব্যাগ নিয়ে বিল্ডিং থেকে নামতেই চোখ পড়ল পূর্বীর উপর। মেয়েটা হাসছে, পিছনে কাকে যেন দেখা যাচ্ছে। পূর্বী এসে দৌড়ে তাকে জড়িয়ে ধরল। বাহ স্নিগ্ধা, তুই তো খুব ফাস্ট। আমার আগে রেডি হয়ে গেলি আর খাওয়া দাওয়া করেছিস? উনি কে? ও, আরে আমার ভাইয়া। আম্মু বলেছে ভাইয়াকে নিয়ে যেতে। সন্ধ্যা হয়ে গেছে তাই। চল হাঁটতে হাঁটতে পরিচয় করিয়ে দিই। আমার ভাইয়ের নাম আরমান। ভাইয়া এবার ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে। ও, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ওর নাম স্নিগ্ধা। ও আচ্ছা, কাল ওর কথা বলছিলি? জি, ওর কথা বলেছিলাম। ওকে আবার ভুলিস না। তুই নাকি নতুন কাউকে পেলে পুরনো বান্ধবকে ভুলে যাস। ভাইয়া, তুমি এখনো আমাকে এই খোঁটা দিয়ে যাবে? ঠিক তো বললাম। স্নিগ্ধা তাদের ঝগড়া দেখে হাসতে লাগলো। ইস, তারা যদি একটা ছোট্ট ভাই বোন থাকতো, সেও তো কত দুষ্টুমি করতে পারত। মলিন হওয়া মুখটাকে আবার হাসি এনে বলল, কিরে ভাইয়া, কি সত্যি বলছে? তুই তাহলে নতুন কাউকে পেলে আমাকেও ভুলে যাবি? না না, কখনোই না। তুই আমার ভাইয়ের কথা শুনিস না, ও শুধু মিথ্যা কথা বলে। পূর্বী আরমানের গায়ে ঠাস ঠাস করে দুটো কিল দিয়ে দিল। তিনজন গল্প করতে করতে কখন চলে এলো ভুলেই গিয়েছে তারা। কোচিং থেকে ঠিক 7:30টায় ফিরল। বাসার নিচে স্নিগ্ধাকে পৌঁছে দিয়ে দু ভাই বোন চলে গিয়েছে। কিছুক্ষণ পর পাশে থাকা মোবাইলে আননোন নাম্বার থেকে কল আসলো। স্নিগ্ধার কোচিং থেকে এসে পড়ার টেবিলে বসতেই ফোন এলো। ফোন ধরে
হ্যালো বলতেই অপর পাশ থেকে কিছু শুনতে পেল না। পরপর দুবার বলল, হ্যালো হ্যালো। বিরক্ত হয়ে বলল, কথা বলছেন না কেন? নারী কণ্ঠ শুনলে ভালোই লাগে না, না? বিরক্ত করার একটা লিমিটেশন আছে। ফোন ধরে রেখে কোনো কথা বলছেন না কেন? আপনার কোনো কাজ না থাকলেও আমার কাজ থাকতে পারে। অপর পাশ থেকে কিছুই শোনা গেল না, শুধু শুনতে পাওয়া গেল নিঃশ্বাস আর কিছু নেড়ে চেড়ে ওঠার শব্দ। তারপর ফিক করে হেসে উঠল। মোবাইলের অপর প্রান্ত থেকে একটি মেয়ে কণ্ঠ। স্নিগ্ধা চমকে উঠল। এবার তার মেজাজ চড়া হয়ে গেল। সেই মেয়েটিকে ধমকে উঠল, তুই? পুরো বিয়েটা কেমন মজা! এভাবে কেউ ফোন দিয়ে বিরক্ত করে? তোর পাশে আর কে আছে রে? ধরে ফেললি? বাপ্পা, কি ধমকি না দিলি রে তুই! এই, তোকে কেউ এইভাবে জ্বালায় নাকি সব সময়? না, তুই জ্বালিয়েছিস, আর কেউ জ্বালায় না। বাই দ্য ওয়ে, তোর সাথে আর কোন বাদর আছে রে? স্নিগ্ধার কথা শুনে পূর্বী পাশে থাকা তার কাজিনরা খিলখিল করে হাসছে। এই তো আবার হাসছে। বলবি তুই কে তোর পাশে? আমার ফুফাতো বোন এসেছে, দুইটাই যমজ আর পাজি। আমি তাকে ফোন করব, একজন আমার মুখ চেপে ধরেছে তো অন্যজন মোবাইল নিয়ে রেখেছে। কি পরিমাণ বিচ্ছু ভাবছিস? ও, আন্টি কোথায় রে? আম্মু কাজ করছে, বাসায় অনেক মেহমান। ও, তোর বাসায় কেউ নেই? না, মামি তো সন্ধ্যা 6টা নাগাদ বাসায় ফিরে। আজ কি হয়েছে কে জানে, মনে হয় কাজ পড়ে গেছে, তাই আসতে দেরি হচ্ছে হয়তো। আচ্ছা রাখি, নাম্বারটা ঠিক আছে কিনা দেখার জন্য চেক করলাম। আমাকে ভোরকে দিয়ে চেক করছিস? তোর নাম্বার যদি আমি টাকায় আর বিলবোর্ডে না টাঙিয়ে দিয়েছি তো দেখিস তুই। এই না না, এমন করিস না প্লিজ। আমাকে আম্মু মোবাইল ধরতে দেয় না, এইভাবে ডিস্টার্ব করলে মোবাইল দূরে থাক, ঘর থেকে বের হতে দেবে না। না দেয়ারই কথা, তুই দেখতে কম সুন্দর। থাপ্পড়ামো অসভ্য মাইয়া, তুই কি কম সুন্দর? আমি নাকি কালো, বুঝেছো জান? শ্রাবণের কাছে আলাদা করে চাবি ছিল বাসার লকের। সে পাশে এসেছে ঠিকই, কিন্তু স্নিগ্ধার সঙ্গে দেখা করেনি। স্নিগ্ধা রুম থেকে কথা শব্দ পেয়ে রুমের সামনে এসেই তার টনক নড়ল। কি বলছে এই বিচ্ছু? এরও প্রেমিক আছে? শ্রাবণ আরেকটু এগিয়ে এলো দরজার পাশে। স্নিগ্ধা উঠে দাঁড়ালো, হাঁটতে হাঁটতে বলল, সত্যি সবাই আমাকে এই কথাটাই বলে, বিশ্বাস হয় না? অপর পাশ থেকে পূরবী বলল, কি যে বলস না, তুই কালো হলে অন্যরা কি? স্নিগ্ধা হাঁটতে হাঁটতে থেমে গেল। দরজার নিচে ছায়া দেখা যাচ্ছে, স্পষ্ট বুঝাচ্ছে কেউ দাঁড়িয়ে আছে। স্নিগ্ধা কথা বলা বন্ধ করে দিয়ে দরজার পাশে চুপি চুপি দাঁড়ালো। ইস, দরজাটার যদি লুকিং গ্লাস থাকতো তাহলে দেখতে পারতো শ্রাবণ আছে না অন্য কেউ। স্নিগ্ধা একটা কাজ করলো। এই সময়টা মামি আসে, মামা আসে না। স্নিগ্ধা পূর্বীর কল কেটে দিয়েছে, মামির মোবাইলে কল দিল না ছায়া, তবুও সরেনি। তারপর বুঝলো ও নির্ঘাত শ্রাবণ। স্নিগ্ধা এবার একটা কাজ করলো, জোরে জোরে শ্রাবণকে শুনিয়ে বলল, জান শোনা, এই তো সবুর করো, আসছি আমি তোমার কাছে। কটা দিন নানা ভাইয়ের কথা রক্ষা করি, তারপর তোমার কাছে চলে আসবো। শ্রাবণের রাগ উঠল। এইটুকুনি মেয়ে তার নাকি প্রেমিক আছে, আবার তাকে জান সোনা বলছে। শ্রাবণ দরজায় কড়া নাড়ার আগেই কলিং বেল বেজে উঠল। সে দরজা খোলার জন্য সামনে এগিয়ে গেল, আর স্নিগ্ধা দরজা খুলে দেখল শ্রাবণ দরজা খুলে দিয়েছে। স্নিগ্ধার মুখে হাসি ফুটে উঠল, মনে মনে বলল, তুই প্রেম করতে পারিস, আমার বুঝি প্রেমিক থাকতো না? আমার পেছনে এখনো লাইন ধরে আছে, আমিও কম কিসে? নিজেকে বাহবা দিতে দিতে স্নিগ্ধা এগিয়ে এলো সামনে, কিন্তু হঠাৎই তার হাসি মুখটা কেমন মলিন রূপ ধারণ করলো। ছোট মামিকে দুজন মহিলা ধরে আছে, পিছনে মামা দাঁড়িয়ে আছে, চুলগুলো এলোমেলো। মামির দিকে তাকিয়ে দেখলো মামিও কেমন নেতিয়ে আছে। স্নিগ্ধা দৌড়ে সামনে গেল, বলল, কি হয়েছে মামির? মামা মামিকে এইভাবে সবাই ধরে রেখেছে কেন? মামির হঠাৎ কি হলো? কি হয়েছে কিছুই জানি না মামুনি, হঠাৎ করে ফোন আসলো। তোমার মামুনি নাকি প্রেশার বেড়েছে, ঘুরে পড়ে গিয়েছে। আমি যে ডাক্তারের কাছে নিলাম, সেখানে বললাম প্রেশারের জন্যই নাকি এমন হয়েছে, ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। সাজ্জাদ ভাই, পুষ্প আপনাকে ঘরে নিয়ে যায়, চলেন আপা, খুব দুর্বল মনে হয়। সবাই মিলে ধরাধরি করে পুষ্পিতাকে নিয়ে তাদের শোবার ঘরের বিছানায় শুয়ে দিল। পুষ্পিতা এখনো চোখ বন্ধ করে আছে। স্নিগ্ধা তার পাশে বসে বলল,
মামি এত কাজ করে সংসার সময় দিতে গিয়ে নিজের কি হাল করেছো তুমি? কবে বুঝবে নিজের ভালোটা? পুষ্পিতা চোখ মেলল না। স্নিগ্ধা আর কথা বলল না। মামি এমন কেন? মানুষের খোটার ভয়ে জান লাগিয়ে দিচ্ছে যেন কেউ তাকে বাঁজান খোটা না দেয়। কেউ যেন বলতে না পারে তুই অলক্ষী, তোর কোনো গুণ নেই। এই ভয়েই তো মামি সারাদিন কাজ শেষে বাসে এসে ঘরদোর আগলে রাখে। কেউ বুঝে না মামির ব্যথাটা। স্নিগ্ধা মামির চোখ দুটো আর মাথায় হাত বুলিয়ে দিল। মনে মনে বলে, মামি তুমি ভালো হয়ে যাও মামি। আমার যে আর মা বলে বুকে হাঁকড়ে রাখার মতো কেউ নেই। মামা আর শ্রাবণ মিলে যারা এসেছিল সবাইকে পাঠিয়ে দেয় বাইরে। মামা বাড়ির সবাইকে ফোন করে জানাচ্ছে কি দুর্ঘটনাই না হতে যাচ্ছিল। সিঁড়ি থেকে পড়ে যেত যদি, সেই মুহূর্তেই অফিসের কলিগরা তার পাশে না থাকতো। পুষ্পিতা একদম নিজের খেয়াল রাখতে জানে না। পুষ্পিতা শুধু অফিস করে আর বাসায় ফিরে একা একা কাজ করে। কাজের লোক রাখলে নাকি তার ভালো লাগে না। এখন তো স্নিগ্ধা আছে, সেও মাঝে মাঝে কাজ করে। স্নিগ্ধার উপর রেগে আছে মামা, তার উপর শ্রাবণ তো আছেই। সন্ধ্যার ঘটনার পর মনে হলো একবার ঠাটিয়ে একটা চর বসিয়ে দিবে গালে, কিন্তু না, এখন আর সিন ক্রিয়েট করা যাবে না। চাচি অসুস্থ, এই সময় তো আর স্নিগ্ধাকে ধরতেও পারবে না। চুপ করে দাঁত খিচে সে স্নিগ্ধার সামনে চাচুর সঙ্গে দাঁড়িয়েছিল। স্নিগ্ধা শ্রাবণের দিকে তাকায়নি। সে এখন তার মামিকে নিয়ে ব্যস্ত। মনে প্রাণে চাইছে মামি সুস্থ হোক। কিছুক্ষণ পরই পুষ্পিতা চোখ খুলল। দুর্বল চোখ জোড়া আশেপাশে বুলিয়ে স্নিগ্ধাকে দেখলো তার পাশেই বসে আছে। মেয়েটার মুখ দেখে বুঝলো খুব ভয় পেয়েছে। পুষ্পিতা স্নিগ্ধাকে অভয় দেওয়ার জন্যে অনেক কষ্টে বলল, আমি ঠিক আছি তো। সেই কখন থেকে তোর মামা বকলো, তুইও বকবি আমাকে? ভাঙা ভাঙা গলায় পুষ্পিতার কথাগুলো বলতে যে খুব কষ্ট হয়েছে স্নিগ্ধা বুঝলো। স্নিগ্ধা উঠে গেল। মামাকে ডেকে আনতেই মামা পাশে এসে বললেন, কিসের অভাব আমাদের? কিসের অভাব? সন্তান নেই বলে টাকা জোগাড় করেছো? যেন সবাই টাকার লোভে শেষ বয়সে তসমাস করবে তার জন্য। পুষ্পিতার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। চোখের পানিগুলো টলটলে হয়ে গড়িয়ে পড়ল গাল বেয়ে। আমি কখনো বলছি আমার টাকা লাগবে? বলছি তুমি অকর্ম, বলছি তুমি কাজের নও, বলছি নিজের টাকার সব করো, আমার টাকা ধরবে না। আমি তো তেমন কিছু চাইনি। আমি চেয়েছি সুখ, আমাদের সুখ। সুখের জন্য সব দিক লাগে না পুষ্প। মানুষের কথা শুনতে গিয়ে তুমি নিজেকে কষ্ট দিয়েছ। আমার কথাও তুমি ভাবলে না। এই মেয়েটাকে দেখো, মাহারা মেয়েটা তোমার জন্য চিন্তায় পড়ে গিয়েছে। তার দিকে চেয়ে দেখছো? তুমি সবার কথা নিয়ে ভাবো, সবাই তোমার দুর্বলতাটাকে কাজে লাগাবে ভেবে তুমি বারবার ভেবে নিয়েছো। কেন বারবার এসব ভাবো? আমার পরিবার কি এ নিয়ে কিছু বলেছে? তুমি নিজের মতো চলছো, নিজের মতো সংসার গুছিয়ে রেখেছো। প্রত্যেকটা নারী তার সংসার আগলে রাখতে চায়, চাইবেই। তাই বলে নিজের শরীরকে দুর্বল করে তোমার সন্তান নেই বলে তুমি আফসোস করছো? দেখছো আমার ঘর ভর্তি আমার সন্তান, আমার রক্ত। স্নিগ্ধাকে কাছে টেনে এনে বললেন, এ আমার মা, এর শরীরে আমার বোনের রক্ত বইছে, আমার রক্ত। শ্রাবণকে কাছে টেনে এনে বললেন, ও আমার রক্ত, আমার ভাইয়ের ছেলে। তাতে কি, আমার রক্ত ওর মধ্যে বইছে। রক্ত আর বংশ প্রদীপের চিন্তা করছো? সন্তান জন্ম দিয়েও অনেক সন্তান লালন করতে জানে না। সন্তান জন্ম দিলেই পিতা আর মাতা হওয়া যায় না। আমার কোনো ইচ্ছে নেই সন্তান নিয়ে, আমার সহধর্মিণী আছে। পুষ্পিতা তার চোখের পানিগুলোকে মুছে বললেন, সাজ্জাদ, আর বলো না, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এমন করব না। সব সময় শরীরের খেয়াল রাখবো, কখনোই তোমার অবাধ্য হব না। তবুও তুমি আমাকে এভাবে কথা শুনিও না। আমার নিজেকে খুব অসহায় লাগে তুমি যখন আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নাও। আমার খুব ভয় করে, আমি পারি না এগুলো সহ্য করতে। সাজ্জাদ সাহেব এ নিয়ে আর কথা বাড়ালেন না। পুষ্পিতার রুম থেকে স্নিগ্ধা রান্নাঘরের দিকে চলে গেল। সেখানে গিয়ে পুষ্পিতার জন্য তেঁতুল পানি গুলিয়ে নিয়ে আসলো। প্রেশার বেড়ে গেলে নানুর জন্য তেঁতুল পানি, লেবু পানি, কখনো আচার নিয়ে খাইয়ে দিত। আজও তার ব্যতিক্রম করেনি সে। দৌড়ে চলে এলো পুষ্পিতার কাছে শরবতটা নিয়ে, খাইয়ে দিল পুষ্পিতাকে বসিয়ে দিয়ে। পুরো রাত চিন্তায় ঘুমাতে পারেনি কেউ।
একদিকে সাজ্জাদ আছে স্ত্রীর চিন্তায় মগ্ন, আর শ্রাবণ আছে স্নিগ্ধা আর ছোট চাচির চিন্তায়। সকালে স্নিগ্ধা কলেজ ড্রেস পরে রেডি হয়েছে। কলেজে যেতে না চাইলেও মামি জোর করে পাঠিয়েছে তাকে কলেজে যাওয়ার জন্য। বাধ্য হয়ে তৈরি হতে হলোই তাকে। ব্যাগ নিয়ে নিচে নামতেই দেখে মামা গাড়িতে উঠছে। শ্রাবণ তার গাড়িতে উঠে পড়ল। মামা বললেন, শ্রাবণ সিদ্ধাকে ড্রপ করে দিয়ে আয়। আমি পারবো না, তোমার ভাগ্নিকে তুমি ড্রপ করে দিয়ে আসো। সাজ্জাদ সাহেব বললেন, হাদারাম কোথাকার, তোর বউকে তুই গাড়িতে করে ড্রপ করে দিয়ে আসবি, আমি কেন যাব?